পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বললেন ফারুক আহমেদ। জানাবো জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, বললেন খালেদা জিয়া। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট। এবং সর্বশেষ জানাবো নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে পানিবন্দী 4 শতাধিক পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বললেন ফারুক আহমেদ। গতকাল রাত থেকেই জল্পনা কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এমন গুঞ্জনের সূত্রপাত গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠক, যেখানে ফারুককে বলা হয়েছে বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার। এর মধ্যে শোনা যায় বিসিবির দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে বিসিবিতে আসতে রাজিও আছেন তিনি, তবে সেক্ষেত্রে আগে ফারুককে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাকে সরিয়ে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ রয়েছে। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন কি কারণে পদত্যাগ করবেন সেটি তিনি খুঁজে পাচ্ছেন না। আরও জানিয়েছেন তাকে পদত্যাগ করতেও বলা হয়নি। ফারুক বলেছিলেন, আমার অফিসিয়াল বক্তব্য হচ্ছে এই মুহূর্তে চিন্তা করছি, কালকে তো কথা হলো, আমি এখনো চিন্তা করছি, কিছু সময় প্রয়োজন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ঠিক কি কারণে পদত্যাগ করব, আমাকে পদত্যাগের কথা বলা হয়নি। জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকতো তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থে নির্বাচন চায় তার দল, কেন চায়, কি কারণে চায় তা জনগণের বুঝে নেওয়া উচিত। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা। এ সময় অ্যানি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে, এই দায়ভার সরকারেরই ছিল, অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, বললেন খালেদা জিয়া। দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধান যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই, তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয়, তাদের কেউ কেউ ফাইল নির্ভর কাজ করছেন। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত, তবে সরকার তো উপলব্ধি করতে পারছেন না। তারেক রহমান আরো বলেন, সংস্কার কোনো রাজনৈতিক দলের আপত্তি নাই, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্যে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ।
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্টত পথ তৈরি করতে হবে। এ সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য 7টি পরামর্শ উপস্থাপন করেন তিনি। এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্য এর শক্তি এবং পরীক্ষা। তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কিংবা ন্যূনতম মৌলিক চাহিদাও মেটাতে পারছে না। মিয়ানমার চলমান গৃহযুদ্ধ ইতিমধ্যে এক ভয়াবহ রূপ ধারণ করেছে, আর সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরো গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে ঘটনা ঘটে। আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 2015 সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। তার স্ত্রী রাশেদা আক্তার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান। রাশেদা আক্তার সাংবাদিকদের বলেন, রাত 1টার দিকে 8 থেকে 10 জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন লাগিয়ে দেয়। সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ বাচ্চা নিয়ে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়। তিনি আরো বলেন, তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে গেছে। রাতের সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় 3টা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন এই সময় এসে কে কার এই কাজ কারা করলো কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতা 54 বছর পর এসে একজন মুক্তিযোদ্ধা বাড়িতে হামলা, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে পানিবন্দী 4 শতাধিক পরিবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বিরূপ প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার দ্বীপ উপজেলার রাঙ্গাবালী। ইতিমধ্যে অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সকালে জোয়ারের পানিতে তীব্র স্রোতের প্রভাবে উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়নের মধ্য চালিতা বুনিয়া গ্রামের একটি গ্রাম রক্ষা বাঁধ ভেঙে মধ্য চালিতা বুনিয়া, কোড়ালিয়া ও নয়ারচর সহ 3টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকা এবং যারা গ্রাম রক্ষা বাঁধের বাইরে অবস্থান করেছিলেন এমন পরিবার সহ অন্তত 3.5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ি, গবাদি পশু ও ক্ষেতের ফসল পড়েছে হুমকির মুখে। পানিবন্দী মধ্য চালিতা বুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মিয়া বলেন, বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে পানি ঢুকে পড়ে। কোনো মতে পরিবার নিয়ে ঘরের উঁচু অংশ আশ্রয় নিয়েছি। গরু ছাগল নিয়ে দুশ্চিন্তায় আছি। কোড়ালিয়া এলাকায় জাহানারা বেগম বলেন, রাতের বেলা হঠাৎ পানি উঠতে থাকে। ছোট ছোট বাচ্চারা ভয়ে কান্নাকাটি শুরু করে। এখন রান্নাবান্না তো দূরের কথা, শুকনো জায়গাও নেই। নয়ারচরের কৃষক আব্দুর রহমান শিকদার বলেন, এখনো অনেকের ক্ষেতের ধান কাটা হয়নি। হঠাৎ পানি উঠে সব ডুবে গেছে। আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে 3টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এছাড়া যারা গ্রাম রক্ষা বাঁধের বাইরে ছিলেন তারাও ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা স্থানীয় মাধ্যমে তাদেরকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং সেসব এলাকায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।